ঠিক আছে, তাহলে গত ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছিলাম এবং তার নাম ছিল যে সেই চ্যাপ্টারের নাম ছিল কি ফ্লেক্সিবল কর্ড, তাই তো? ফ্লেক্সিবল কর্ড, আমরা ফ্লেক্সিবল কর্ডের মানে বাস্তব জীবনে আসলে মানে ব্যবহার কোথায় সেটা আমরা দেখছিলাম। আমরা দেখেছিলাম যে ফ্লেক্সিবল কর্ড দুই ধরনের হয় সাধারণত, প্যারাবোলিক কর্ড এবং হচ্ছে কি ক্যাটেনারি কর্ড। প্যারাবোলিক কর্ডের আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম, তারপর ক্যাটেনারি কেবলের বা ক্যাটেনারি কর্ডের আমরা একটা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ক্যাটেনারি কর্ডের আরেকটা প্রবলেম বা ক্যাটেনারি কেবল সম্পর্কিত আরেকটা প্রবলেম আর কি আমরা দেখবো আজকে। তো এক্সাম্পল নাম্বার 59 এটা, আর এটা হচ্ছে প্যারিসের বইতে পেজ নাম্বার 98 এ আছে আর কি। আচ্ছা, আমি একটু দেখাতে চাচ্ছি সবাইকে। আচ্ছা, এই যে এক্সাম্পল নাম্বার 59, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই প্রবলেম, পেজ নাম্বার 98। তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম। যদি কারোর আর কি বই দেখার দরকার হয় দেখতে পারেন এখান থেকে। সেখানে বলা হচ্ছে যে এখানে একটা কেবল আছে, এই কেবল ওয়েইং 1 পাউন্ড পার ফিট, মানে ওজন হচ্ছে 1 পাউন্ড পার ফিট। দেখেন, আমরা বলছিলাম যে যদি কোনো কেবলের ওজন দেওয়া থাকে তার মানে কি আমরা বুঝতে পারি যে সেটা হচ্ছে ক্যাটেনারি কেবল, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ওজন দেওয়া আছে 1 পাউন্ড পার ফিট, সাসপেন্ডেড বিটুইন 2 পয়েন্টস, দুইটা পয়েন্টের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় আছে অন দ্য সেম লেভেল, মানে দুইটা পয়েন্ট হচ্ছে সেম লেভেলে আছে, স্প্যান অফ 300 ফিট, স্প্যান দেওয়া আছে মানে হচ্ছে হরিজন্টাল ডিসটেন্স দেওয়া আছে, আর হচ্ছে স্যাগ দেওয়া আছে 20 ফিট। বের করতে হবে যে হোয়াট আর দ্য লেন্থ অফ কেবল, মানে কেবলের লেন্থ বের করতে হবে। তারপর দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, মানে একদম কেবলের যে সবচেয়ে সর্বনিম্ন বিন্দু, সেই সর্বনিম্ন বিন্দুতে টেনশন বের করতে হবে। আর অ্যাট লাস্ট বের করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম টেনশন, সর্বোচ্চ টেনশন, ঠিক আছে? আচ্ছা, এখন আমার মনে আছে কিনা আমি জানি না আপনাদের, যে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সেখানে একটা কেবলের, একটা ক্যাটেনারি কেবলের লেন্থ দেওয়া ছিল, তাই না? লেন্থ দেওয়া ছিল, আর সেখান থেকে আমাদেরকে বের করতে বলা হয়েছিল কি স্প্যান, লেন্থ থেকে স্প্যান। আজকে হচ্ছে উল্টা, আজকে স্প্যান দেওয়া আছে, আজকে আমরা লেন্থ বের করব, ঠিক আছে? এখন আমরা কোন ফর্মুলা ব্যবহার করব সেটা আগে বুঝতে হবে। তার জন্য আমি এখন দেখাবো হচ্ছে লেকচার নাম্বার 4। এটা হচ্ছে আর কি বহুদিনের লেকচার। এখানে আমরা দেখছিলাম যে ক্যাটেনারি কেবলের জন্য বেশ কয়েকটা ফর্মুলা ইউজ করতে হয়। ফর্মুলাগুলো হচ্ছে এগুলো। এখন দেখেন, এখানে কোন ফর্মুলা আমরা ব্যবহার করব সেটা আমাদেরকে আগে জানতে হবে। যেমন এখানে প্রথম প্রবলেমটা আমরা কি দেখলাম, দ্য লেন্থ অফ কেবল। লেন্থ মানে কি, আমি সবাইকে একটু মনে করে দিচ্ছি যে লেন্থ মানে হচ্ছে 2s। আমরা দেখছিলাম যে এস মানে হচ্ছে হাফ লেন্থ, আর লেন্থ মানে কি 2s। তার মানে আগে এস বের করতে হবে। তার মানে এমন একটা ফর্মুলা ব্যবহার করতে হবে যেখানে এস আছে, এস অবশ্যই আছে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা,
তাহলে দেখেন এস, এখানে এস নাই, তারপর এইখানেও, এখানে এস আছে কিন্তু এখানে কে আছে, কে এর মানটা আমরা জানি না। তারপর এখানে এস আছে কিন্তু এখানেও কে আছে, এখানে এস নাই। এখানে এস আছে কিন্তু কে আছে, কে এর মান আমাদের জানা নাই। আর এখানে তো এস নাই। তাহলে এস কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে, আর হচ্ছে এখানে আছে। এইটা, এইটা, আর হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এখন দেখেন এই ফর্মুলা যে এস ইজ ইকুয়াল টু কে সাইন হাইপারবোলিক এক্স বাই কে, আমরা খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে আমরা কে এর মানটা বের করতে পারবো। কারণ দেখেন কোনোভাবেই কিন্তু কে এর মান যদি আমরা জানতে না পারি তাহলে এস এর মান বের করা সম্ভব না। এই যে এখানে দেখেন এস এর মান বের করতে হলে যে কে এর মান বের করতে হবে, কে আছে মানে যেখানে এস আছে সেখানে কে আছে, আবার এখানেও যেখানে এস আছে আবার সেখানেই কে আছে, তাই না? তাহলে কে এর মান বের করতে না পারলে আসলে এস এর মান বের করা সম্ভব না। তাহলে আমরা কে এর মান বের করার জন্য আমরা এই সমীকরণটা আর কি ব্যবহার করব। সরি, সরি, এইটা আমরা ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এখানে কে এর মান অজানা, আবার এস এর মান তো বের করতেই হবে, এস এর মান অজানা। আমরা ব্যবহার করবো হচ্ছে এই সমীকরণে, ঠিক আছে? আমরা ব্যবহার করবো হচ্ছে y ইজ ইকুয়াল টু কে কস হাইপারবোলিক এক্স বাই কে। কারণ এখানে y এর মান আমরা জানি সাপোর্টের ক্ষেত্রে y হচ্ছে কে প্লাস ডি, আর এক্স এর মান দেওয়া আছে, এক্স মানে হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স, এবং এখানে স্প্যানের মান দেওয়া আছে, স্প্যান মানে কি হরিজন্টাল ডিস্টেন্স। আমরা এই সমীকরণটা ব্যবহার করে আমরা কে এর মান বের করব, এবং তারপর সেই কে এর মান এই সমীকরণে বসাই দিলেই আমরা এস এর মানটা পেয়ে যাব। আমি কি বোঝাতে পারছি? আমি এই জিনিসটা আবার বলি, এখানে বের করতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ কেবল। লেন্থ মানে হচ্ছে 2s, তার মানে আগে এস বের করতে হবে। আর এস বের করতে গেলে আমরা দেখলাম যে এস বের করতে গেলে বের করতে হবে হচ্ছে কে, এস বের করতে গেলে কে বের করতে হবে। আর আমরা কে এর মানটা বের করব হচ্ছে এই সমীকরণ থেকে, এই যে y ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে? ওকে, তাহলে we know y is equal to k cos hyperbolic x by k, এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন, আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। তাহলে এখন আমরা দেখেন আমরা সাপোর্টের জন্য সমীকরণটা লিখব। কারণ কি, কারণ সাপোর্টের জন্যই কিন্তু আমরা, আমাদের কিন্তু এস এর মানটা বের করতে হবে সাপোর্টের জন্য, সরি, হ্যাঁ, আমাদেরকে মানে এস এর মান বের করতে হবে সাপোর্টের জন্য, এবং সাপোর্টের এস কে আমরা 2 দ্বারা গুণ করলে আমরা লেন্থ পাবো, ঠিক আছে? তাহলে এখানে সবকিছুই সাপোর্টের জন্য লিখতে হবে, কারণ আমরা কি জানি এক এক পয়েন্টের জন্য এক্স ওয়াই এর মান এক এক রকম, তাই তো? এক এক পয়েন্টে এক্স ওয়াই এর মান এক এক রকম। তাহলে আমরা সাপোর্টের জন্য এখন আমরা সমীকরণটাকে লিখব। তাহলে ফর সাপোর্ট মানে সাপোর্টের জন্য y ইজ ইকুয়াল টু কে প্লাস ডি, এটা আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করছিলাম। সাপোর্টের জন্য হচ্ছে এই মূল বিন্দু থেকে এর ভার্টিক্যাল ডিসটেন্সটা হচ্ছে কে প্লাস ডি, আর সাপোর্টের এক্স হচ্ছে স্প্যান ডিভাইডেড বাই 2, তাই না? টোটালটা হচ্ছে 300 ফিট, আর এখান থেকে এতটুকু হচ্ছে কি 150 ফিট, তার অর্ধেক, স্প্যানের অর্ধেক। আচ্ছা, কারোর কোথাও মানে বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে সাপোর্টের জন্য y এর মান আমরা লিখলাম এবং s এর x এর মান আমরা বের করলাম। এখানে স্প্যান যেহেতু দেওয়া আছে 300 ফিট, তাহলে 300 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 150 ফিট। ওকে, তাহলে এখন y এর মান আর x এর মান এই সমীকরণে বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি যে সাপোর্টের জন্য আমরা মানে সমীকরণটা মানে ফরম্যাটটা কি হচ্ছে। তাহলে সাপোর্টের জন্য এই সমীকরণটা দাঁড়াচ্ছে কিরকম, এরকম k plus d is equal to k cos hyperbolic x by k, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে দেখেন x জানা আছে, x আমরা জানি, এই যে সাপোর্টের x হচ্ছে এত, আবার d এর মান অঙ্কে দেওয়া আছে, d মানে কি স্যাগ, স্যাগ d কত 20 ফিট, এটা অঙ্কে দেওয়া আছে। তাহলে বাকি থাকে কি শুধুমাত্র k, তাহলে একটা ইকুয়েশন একটা আননোন আমরা বের করতে পারবো।
ঠিক আছে? তাহলে এটা আমরা ক্যালকুলেটরে সমাধান করে আমরা পাই হচ্ছে k is equal to 565 ফিট। এটা ক্যালকুলেটরে বসাবেন, সলভ করবেন এবং এই মানটা পাবেন। এখন এর আরেকটা ওয়ে আছে, যদি কারোর ক্যালকুলেটরে সলভ করতে সমস্যা হয়, যদিও ক্যালকুলেটরে সলভ করাটা আসলে সবচাইতে সহজ, তারপরেও যদি ক্যালকুলেটর ঝামেলা করে বা সলভ করতে না পারে, সেক্ষেত্রে আমরা আরেকটা মেথড ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথড, এই ট্রায়াল অ্যান্ড এরর এটা হচ্ছে যে কোনো সমীকরণকে সমাধান করার একটা পদ্ধতি আর কি। ঠিক আছে? ট্রায়াল দিতে হবে এবং সেখানে যদি এরর আসে তাহলে আবার ট্রায়াল দিতে হবে, এবং তারপর যদি আবার এরর আসে তাহলে আবার ট্রায়াল দিতে হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত মান ঠিক না আসবে ততক্ষণ পর্যন্ত ট্রায়াল দিয়ে যাইতে হবে। ফর অ্যান এক্সাম্পল, সাপোজ ধরেন যে এখানে আপনি কে এর মান, সাপোজ ধরেন যে 500, কে এর মান হচ্ছে 500 ফিট। কে এর মান আমরা 500 বসাইলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কত পাইলাম? 500 প্লাস 20, তার মানে হচ্ছে 520, 520। আর কে এর মান যদি আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই তাহলে কত পাবো? ক্যালকুলেটরে দেখতে পারেন আর কি, যে 500 ইন্টু কস হাইপারবোলিক 150/500। এখন যদি দুইটা মান পরস্পর সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে কে এর মান হচ্ছে 500 ফিট, যেটা আমরা ট্রায়াল দিয়েছি সেটাই। এখন দেখা যাচ্ছে সাপোজ ধরেন যে কে এর মান 500 ফিট বসানোর ফলে আমরা লেফট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে 520 আর রাইট হ্যান্ড সাইড পাইলাম হচ্ছে সাপোজ 510। তাহলে কি সমান সমান হয়েছে? লেফট এবং রাইট কি সমান সমান হয়েছে? হয় নাই। তাহলে আবার ট্রায়াল দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কে এর মানটা আরেকটু বাড়াবো। ধরেন যে আমরা কে এর মান এবার 520 বসাইলাম, 520। তাহলে কে এর মান 520 বসাইলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো হচ্ছে 540, আর রাইট হ্যান্ড সাইডে ধরেন যে ক্যালকুলেটর থেকে আমরা পাইলাম হচ্ছে 542 সাপোজ। তাহলে এখনো সমান হয় নাই, তাহলে আরেকটু বাড়াইতে হবে। এভাবে করে করে কে এর যে মানের জন্য আসলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে, কে এর সেই মানটাই হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? আমি কি বোঝাতে পারছি? স্যার এই ট্রায়াল এন্ড এরর বিষয়টা এখনো ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। সবাই ক্যালকুলেটর হাতে নেন, ক্যালকুলেটর হাতে নেন সবাই। MS/ES একটা হইলেই হয়। ঠিক আছে? ক্যালকুলেটরে বসান। সাপোজ আমরা তো প্রথমে তো আমরা জানি না, তাই না, যে কে এর মান কত হবে। সাপোজ কে এর মান 100, 200, 300, আমরা যে কোনো একটা আমরা ধরতে পারি। সাপোজ আমরা কে এর মান প্রথমে ট্রায়াল দিচ্ছি হচ্ছে 500। তাহলে মনে মনে 500 প্লাস 20 20 কত হয়? 520, তাই না? আর রাইট হ্যান্ড সাইড কত হয়? ক্যালকুলেটরে বসান, অর্থাৎ কে এর জায়গা বসান হচ্ছে এক্স, কে এর জায়গাতে এক্স বসান আগে ক্যালকুলেটরে, অর্থাৎ এক্স ইন্টু কস হাইপারবোলিক। কস হাইপারবোলিক কিভাবে লিখতে হয় আমি আগের দিন শিখাইছিলাম। HYP, এই বাটনে প্রেস করেন, তারপরে হচ্ছে কস, আগে HYP তারপর কস। তাহলে আমরা ক্যালকুলেটরে পাবো হচ্ছে কস হাইপারবোলিক। কস হাইপারবোলিক আসছে সবার? আসার পরে একটা ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে যেটা আছে সেটা লিখে রাখবেন 150 ডিভাইডেড বাই এক্স, মানে কে এর জায়গাতে এক্স লিখেন, এক্স বা ওয়াই একটা লিখলেই হবে। এক্স ওয়াই এ বি সি ডি যে কোনো একটা লিখলে হবে। ঠিক আছে, সবাই লিখছেন? জি স্যার। এক্স ইনটু কস হাইপারবোলিক 150 বাই এক্স, ব্র্যাকেট ক্লোজ করেন। এখন হচ্ছে দেখেন ক্যালকুলেটরে CALC নামে একটা বাটন আছে, অর্থাৎ ক্যালকুলেশন, CALC। হ্যাঁ, CALC বাটনে প্রেস করেন। বাটনে প্রেস করলে দেখেন এখানে জানতে চাচ্ছে যে x ইকুয়াল টু হোয়াট, মানে x এর মান জানতে চাচ্ছে। তাহলে সাপোজ আমরা x এর মান 500, ওখানে ক্যালকুলেটরে লিখেন 500, লিখে সমান চিহ্ন প্রেস করেন। জি স্যার। কত আসছে?
আসছে হচ্ছে 522, তাই না? আমার আসছে 522.7। তো এইভাবে আমরা এক একটা মানের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মানটা বের করতে পারি। তাহলে এখন আমাকে বলেন যে কে এর মান যে এই যে আমরা 500 ধরলাম, 500 তো ধরলাম নাকি? হ্যাঁ 500, 500 ধরলে লেফট হ্যান্ড সাইড কত আসলো? 520, আর রাইট হ্যান্ড সাইড কত আসলো? 522। তাহলে কি সমীকরণ কি সমাধান হয়েছে? এখনো হয় নাই কিন্তু। না স্যার। তার মানে কে এর মানটা একটু বাড়াতে হবে। সাপোজ আমরা কে এর মান, এখন আপনি একবার বেশি করে ইনপুট দেন, সাপোজ 540 দেন এবার। তাহলে 540, কে এর মান 540 হইলে লেফট হ্যান্ড সাইড কত হয়? 540 প্লাস 20, তার মানে 560। আর রাইট হ্যান্ড সাইড কত হয়? দেখেন এটা কিন্তু বারবার লেখার কোনো দরকার নাই, একবার লেখা হয়ে গেছে। এখন আবারও সিএএলসি এই বাটনে প্রেস করি আমরা, ক্যালক বা ক্যালকুলেশন, ক্যালকুলেশন বাটনে প্রেস করার পর এখন আমরা ইনপুট দিব হচ্ছে 540। ইনপুট দেওয়ার পর আমরা সমান চিহ্ন প্রেস করি, কত আসছে? পাঁচশো চল্লিশের জন্য রাইট হ্যান্ড সাইডের মান কত আসছে ক্যালকুলেটরে? এটা আসছে হচ্ছে 560, 560.9, মানে প্রায় কাছাকাছি। ব্যাপারটা বোঝা গেছে এবার? তাহলে আমরা কি পাইলাম? লেফট হ্যান্ড সাইডে 560 আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে 560.9, তার মানে 0.9 এর একটা ডিফারেন্স এখনো আছে। তার মানে কে এর মানকে আরেকটু বাড়ালেই আর কি এটা মানে কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? মানে ট্রায়াল এন্ড এরর মেথডে একদম যে অ্যাকুরেট অ্যান্সার হইতেই হবে এর কোনো মানে নাই, মানে কাছাকাছি আসলেই হবে, ঠিক আছে? এখানে যে সমাধানটা দেওয়া আছে অর্থাৎ 565, আপনি 565 বসায় ট্রায়াল দিয়ে দেখতে পারেন। 565 লেফট হ্যান্ড সাইডে বসাইলে কত হবে? 585। আর 565 যদি আমরা রাইট হ্যান্ড সাইডে বসাই, 565, তাহলে দেখেন এটা আসে হচ্ছে 585.02, মানে একদম প্রায় 585। তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যখনই সমান হবে আমরা তখনই বলবো যে কে এর মান হচ্ছে ওইটা, মানে যেটা আমরা বসাই, মানে সোজা কথা কে এর যে মানটার জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে সেটাই হচ্ছে মানে সমীকরণের সমাধান আর কি, ঠিক আছে? সলিউশন। ওকে, এখন ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা সমাধান করতে পারবো যে কোনো ইকুয়েশন। তাহলে ক্যালকুলেটরে সমাধান করব অথবা ট্রায়াল এন্ড এরর মেথডে সমাধান করে আমরা কে এর মানটা বের করব। যে একদম কাছাকাছি হইতে হবে এর কোনো মানে নাই, মানে একদম অ্যাকুরেট হইতে হবে এর কোনো অর্থ নাই, কাছাকাছি হলেই হবে। 565 বা 566, 567 কাছাকাছি আসলেই হবে। তাহলে এখন দেখেন মানে অঙ্কের যে মেন প্রবলেম ছিল, যে মেন যে ঝামেলার যে অংশ ছিল সেটা শেষ। এখন আমরা কে এর মান বের করে ফেলেছি। এখন আমরা যে আমাদের যে আরেকটা যে সমীকরণ জানা আছে যে s ইজ ইকুয়াল টু কে সাইন হাইপারবোলিক x বাই কে, এখানে আমরা কে এর মানটা বসাই দিলে আমরা s এর মান পেয়ে যাব খুব সহজে। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখানে কিন্তু সাপোর্টের জন্য আমরা s এর মান বের করছি, সাপোর্টের জন্য s এর মান বের করছি, কারণ সাপোর্টের জন্য s করতে হবে এখান থেকে শুরু করে এই যে টোটাল এতটুকু হবে, এখান থেকে এতটুকু হবে হচ্ছে s, মানে সাপোর্টের জন্য s। তাহলে সাপোর্টের জন্য যদি s এর মান বের করতে হয় তাহলে এখানে অবশ্যই x এর মান কোন বিন্দুর x বসাতে হবে? অবশ্যই সাপোর্টের x বসাতে হবে, মানে সাপোর্টের x বসাইলে আমরা সাপোর্টের s এর মান পাবো, ঠিক আছে? তাহলে আমরা কত পাইলাম? s এর মান 151 ফিট, এবং এইটাকে আমরা, এটা হচ্ছে হাফ দা লেন্থ, মানে কেবলের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে টোটাল লেন্থ আমরা কিভাবে পাবো? এই s কে 2 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কেবলের টোটাল লেন্থ হচ্ছে 303.4 ফিট। আচ্ছা, এখন এই পর্যন্ত কারো সমস্যা আছে? না স্যার, এ পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, তো
তাহলে প্রথমে আমরা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা কে এর মান বের করলাম এবং সেই কে এর মানটাকে আমরা বসাই দিলাম হচ্ছে এই সমীকরণে, এবং এক্স এর মান তো জানাই আছে। তাহলে কে এবং এক্স জানা থাকলে আমরা খুব সহজে এস এর মান বের করতে পারি। 2s হচ্ছে আমাদের কেবলের লেন্থ। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, এই যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কেবল, এটা আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে নেক্সট হচ্ছে দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, সর্বনিম্ন বিন্দু টেনশন। দেখেন হয়তো সবার মনে আছে আমরা গত ক্লাসে একটা সমীকরণ দেখছিলাম, ছিল হচ্ছে এরকম, এই যে এই সমীকরণটা আমরা সবাই দেখছিলাম তাই না, যে কে ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা কিউ এর মানটা সহজেই বের করতে পারবো। কিউ হচ্ছে কি, টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট। কিউ সমান কত হবে বলেন তো, আর গুণ করলে কত হয়? কিউ ইজ ইকুয়াল টু কে ইনটু ডাব্লিউ। কিউ ইজ ইকুয়াল টু কে ইনটু ডাব্লিউ। কিউ ইকুয়াল টু, এই যে আমরা জাস্ট এখানে ডাব্লিউ এর মান এবং কে এর মান বসাই দিলে আমরা কিউ এর মান পেয়ে যাব। এটা খুবই সহজ, ঠিক আছে। এখানে ডাব্লিউ হচ্ছে লোড ইন্টেন্সিটি বা প্রতি ফিটে, মানে প্রতি ফিট বা প্রতি ইঞ্চি বা প্রতি মিটারে লোড কত সেটা, মানে একক দৈর্ঘ্যে কতটুকু লোড সেটাই হচ্ছে লোড ইন্টেন্সিটি। এখানে লোড ইন্টেন্সিটি অঙ্কে দেওয়া আছে কত, 1 পাউন্ড পার ফিট। এই যে 1 পাউন্ড পার ফিট, ঠিক আছে। তাহলে আমরা কিউ এর মান পেয়ে গেলাম হচ্ছে এত পাউন্ড, এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। এন্ড দ্য লাস্ট ওয়ান, সি নাম্বার কি বলতেছে, যে দ্য ম্যাক্সিমাম টেনশন। আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম টেনশন কোথায় তৈরি হয়, সাপোর্টে তৈরি হয়। ম্যাক্সিমাম টেনশন সাপোর্টে তৈরি হয়। এখানে কিন্তু এমন বলা থাকতে পারে যে দ্য টেনশন অফ দ্য কেবল এট দ্য সাপোর্ট, একই কথা। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম টেনশন হচ্ছে টেনশন এট সাপোর্ট। এবং আমরা একটা সমীকরণ দেখেছিলাম গত ক্লাসে, সেটা ছিল হচ্ছে অনেকটা এরকম, একদম লাস্টের যে ইকুয়েশন, ছোট্ট ছোট্ট একটা ইকুয়েশন, যে এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়াই, অর্থাৎ যে কোনো বিন্দু টেনশন এফ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সেই বিন্দুর ওয়াই। তাহলে এখন আমরা সাপোর্টের, যেহেতু আমরা সাপোর্টের টেনশন বের করব, তাহলে এফ প্রাইম বা এফ ম্যাক্স, ম্যাক্সিমাম সমান ডাব্লিউ ইন্টু সাপোর্টের ওয়াই। এই যে ডাব্লিউ ইন্টু সাপোর্টের ওয়াই। আমরা সবাই জানি যে সাপোর্টের ওয়াই হচ্ছে কে প্লাস ডি। তাহলে কে এর মান বসাই দিলাম এবং ডি এর মান বসাই দিলাম, আর ডাব্লিউ এর মান তো অঙ্কে দেওয়াই আছে। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টেনশন। ম্যাক্সিমাম টেনশন কত, 585.8 পাউন্ড, ঠিক আছে। আমরা এরকম একটা প্রবলেম গতকালও মনে হয়, মানে গত ক্লাসে মনে হয় পড়ছিলাম তাই না? গত ক্লাসে, হ্যাঁ, ঠিক এরকম একটা প্রবলেম আমরা করেছিলাম, ম্যাক্সিমাম টেনশন আমরা বের করেছিলাম আর কি। তো আজকেও আমরা সেই একই কাজ করলাম আবার। তাহলে দেখেন আমরা খুব সহজে আমি যে মানে পদ্ধতি দেখালাম, এই পদ্ধতিতে আমরা একটা ক্যাটেনারি কেবলের যে কোনো বিন্দুতে আমরা টেনশন, তারপরে স্লোপ, এই জিনিসগুলো বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফ্লেক্সিবল কর্ডের আরেক ধরনের প্রবলেম দেখব। অর্থাৎ এতদিন আমরা দেখলাম যে কিভাবে প্যারাবোলিক কর্ড বা ক্যাটেনারি কর্ডের ক্ষেত্রে আমরা টেনশন বা স্লোপ বের করতে পারি, এবং সব ক্ষেত্রে কিন্তু লোডিংটা কেমন ছিল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাই না? আমরা সবসময় কিন্তু ইউডিএল নিয়ে আমরা কাজ করেছি। এখন আমরা দেখব যে যদি একটা কেবলে কনসেন্ট্রেটেড লোড থাকে, তাহলে আমরা কিভাবে সেই কেবলকে নিয়ে, সেই কেবলের টেনশন আমরা কিভাবে বের করতে পারি। মানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এতদিন আমরা দেখেছি যে কেবলের উপরে ইউডিএল থাকতো, বা সমভাবে বিস্তৃত লোড বাংলায় বলে। আর এখন আমরা দেখবো হচ্ছে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড। When a cable of negligible weight, when a cable of negligible weight supports several concentrated loads, মানে যখন একটা কেবল, নগণ্য ওজনের একটা কেবল
কতগুলা কনসেন্ট্রেটেড লোডকে সাপোর্ট করে, তাহলে তখন কি হয়, দ্য কেবল টেক্স দ্য ফর্ম অফ সেভারাল স্ট্রেট লাইন সেগমেন্ট। তখন হচ্ছে ওই কেবল কতগুলা মানে ছোট ছোট সরল রেখার মতো আকার ধারণ করে। ঠিক আছে, স্ট্রেট লাইন মানে সরল রেখা। ইচ অফ হুইচ মানে যার প্রত্যেক অংশ, মানে প্রত্যেকটা সরল রেখার অংশ ইজ সাবজেক্টেড টু এ কনস্ট্যান্ট টেনসাইল ফোর্স। তার মানে প্রত্যেকটা সরল রেখার এক একটা অংশ মানে একটা নির্দিষ্ট পরিমাণ টেনসাইল ফোর্স অথবা টেনশনে থাকে। মানে যখন একটা কেবলের উপরে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড কাজ করে, তখন কি হয়, সেই কেবলের প্রত্যেকটা মানে এক একটা সেগমেন্ট তৈরি হয় এবং প্রত্যেকটা সেগমেন্ট কেমন হয়, সরল রেখা হয়, এবং প্রত্যেকটা সেগমেন্ট একটা নির্দিষ্ট টেনসাইল ফোর্সে থাকে, বা প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ টেনসাইল ফোর্স তৈরি হয়। তো এটা হচ্ছে আমরা হিবেলারের বইয়ের পেজ নাম্বার 365 এখানে আমরা পাবো। আমি একটু দেখাচ্ছি। আমি হিবেলারের বই গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিয়েছি, সবাই দেখতে পারেন। তো পেজ নাম্বার হচ্ছে 365, তাই না? হ্যাঁ, 365। আমরা একটু দেখি। এই যে, ঠিক আছে, চ্যাপ্টার 7, তার হচ্ছে একটা সাব টপিকস, একটা টপিকস হচ্ছে কেবলস, এবং সেইখানে একটা নির্দিষ্ট টপিকস হচ্ছে কেবল সাবজেক্ট টু কনসেন্ট্রেটেড লোড। তো এখানে অনেক কথাবার্তা লেখা আছে, চাইলে পড়তে পারেন, নট ম্যান্ডেটরি। এই যে একটা কেবলে যখন বিভিন্ন পয়েন্টে যখন কনসেন্ট্রেটেড লোড থাকে, তখন দেখেন এক একটা অংশ এক একটা সরল রেখা। যেমন আমরা দেখছিলাম যে ইউডিএল থাকলে কিন্তু একটা কার্ভ তৈরি হয়, তাই না? হয় একটা প্যারাবোলা অথবা একটা ক্যাটেনারি। কিন্তু যখনই হচ্ছে পয়েন্ট লোড থাকে, তখন কিন্তু আর কার্ভ থাকে না, তখন কি হয়, এক একটা সরল রেখা হয়। যেমন এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা, এটা হচ্ছে আরেকটা সরল রেখা, এরকম। ঠিক আছে, যতগুলো লোড থাকবে ততগুলো সেগমেন্ট হবে এবং ততগুলো সরল রেখা হবে। এখানে একটা ছোটখাটো প্রবলেম আছে। এক্সাম্পল নাম্বার 7.11, যে ডিটারমিন দ্য টেনশন ইন ইচ সেগমেন্ট অফ দ্য কেবল শোন ইন ফিগার। এখানে এখানে একটা কেবল আছে, কেবলকে দুইটা পয়েন্ট সাপোর্ট দেওয়া আছে। এই যে এ পয়েন্ট এবং ই পয়েন্ট, দুইটা পয়েন্টে সাপোর্ট দেওয়া আছে, এবং এখানে কয়েকটা পয়েন্টে কিছু নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট লোড এখানে আছে। যেমন এখানে আছে হচ্ছে 4 কিলো নিউটন, এখানে 15 কিলো নিউটন, এখানে হচ্ছে কত 3 কিলো নিউটন। এখানে ডিসটেন্স গুলো দেওয়া আছে, মানে হরিজন্টাল ডিসটেন্স গুলো এখানে দেওয়া আছে। প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্স আমরা পাচ্ছি। আবার একইভাবে এখানে দেখেন যে এক একটা বিন্দুতে স্যাগ এক এক রকম। যেমন সি বিন্দুর স্যাগ হচ্ছে 12 মিটার, তাই না? আর বি বিন্দুর স্যাগ দেওয়া নাই, আবার ডি বিন্দুর স্যাগও দেওয়া নাই। শুধুমাত্র সি বিন্দুর স্যাগ 12 মিটার এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে যে ডিটারমিন দ্য টেনশন ইন ইচ সেগমেন্ট অফ দ্য কেবল। প্রত্যেকটা সেগমেন্ট, সেগমেন্ট মানে হচ্ছে অংশ, মানে প্রত্যেকটা অংশের টেনশন বা টেনসাইল ফোর্স বের করতে হবে। যেমন এখানে কতগুলো সেগমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা সেগমেন্টে চার ধরনের টেনশন আসবে এবং সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখন ফর অ্যান এক্সাম্পল, এটা এই কেবল বাস্তব জীবনে কোথায় আসতে পারে? যেমন ধরেন যে সাসপেনশন ব্রিজ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সাসপেনশন ব্রিজে কি থাকে, কেবল থাকে, সেখানে অনেকগুলা কি লোহার বা স্টিলের হ্যাঙ্গারের মাধ্যমে একটা ব্রিজকে সাপোর্ট দেওয়া থাকে। ফলে সেই ব্রিজের উপর যখন লোড আসে, তখন আলটিমেটলি কি হয়, কেবলের উপরে পয়েন্ট লোড তৈরি হয়, তাই না? তাহলে এই প্রবলেমটা আমরা সবাই এখন সমাধান করার চেষ্টা করব। এখন সবাই শুনতে পাচ্ছেন কথা?
জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যে কোনো স্ট্রাকচার নিয়ে কাজ করার আগে আমরা বলেছিলাম যে সেই স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রাম আগে ড্র করতে হয়, তাই না? তাহলে আগে আমরা এই কেবলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব। লেটস ড্র ফ্রি বডি ডায়াগ্রাম। এবং ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করার পর আমরা ধরে নিব যে এই কেবলটা ইকুইলিব্রিয়ামে আছে বা সাম্যাবস্থায় আছে। প্রথমে একটা স্ট্রাকচারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করব এবং তারপর ধরে নিব যে সেটা সাম্যাবস্থায় আছে, ঠিক আগের মতো। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ডিসটেন্স গুলো আর দেখাই নাই, যেহেতু ডিসটেন্স অঙ্কে দেওয়া আছে আমি আর দেখাই নাই। এখন একটা জিনিস আমি সবাইকে বলি যে অনেক সময় সবাই কোশ্চেন করেন যে দেখা যাচ্ছে কোশ্চেনে এই ফিগারটা দেওয়া আছে, এখন এটা খাতায় তুলতে হবে কিনা, এটা আসলে খাতায় ড্র করার দরকার আছে কিনা আদৌ। এখন এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সবসময় আমার ক্ষেত্রে সেম। যদি আমরা নতুন কোনো জিনিস দেখাইতে চাই তাহলে আমরা এই ফিগারটা ড্র করব, আর না হলে ড্র করার দরকার নাই। ফর অ্যান এক্সাম্পল, এখানে কিন্তু আমরা একটা নতুন জিনিস আমরা এখানে দেখাইছি, যেখানে যে পিন সাপোর্ট আছে, পিন বা হিন সাপোর্ট, সেই হিন সাপোর্টের যে দুইটা রিয়াকশন, অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যাল যে রিয়াকশন, এবং সেম ভাবে এই যে ই বিন্দুতে যে পিন সাপোর্ট, সেই পিন সাপোর্টের হরিজন্টাল এবং ভার্টিক্যাল রিয়াকশন কিন্তু আমরা এখানে নতুন করে আমরা দেখিয়েছি। যেহেতু নতুন জিনিস আমরা দেখাইতে চাচ্ছি তাহলে অবশ্যই এটা খাতায় ড্র করতে হবে, কারণ কোশ্চেনে কিন্তু এটা সাপোর্ট রিয়াকশন কিন্তু দেখানো নাই, তাই না? তাহলে খাতায় ড্র করলাম এবং এইটা এখন বোঝার দরকার নেই, এটা আমি পরে ব্যাখ্যা করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় আছে। দেখেন এটা হচ্ছে একটা কি ধরনের ফোর্স সিস্টেম, এটা হচ্ছে একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম, অর্থাৎ সবগুলো ফোর্স কিন্তু সমান্তরাল না। যেমন এইগুলো হয়তো সমান্তরাল, বাট এই যে সাপোর্ট রিয়াকশনের যে হরিজন্টাল কম্পোনেন্ট, এইটা আর এইটা কিন্তু অবশ্যই সমান্তরাল না, তাই না? দেখাই যাচ্ছে। তাহলে সবগুলা ফোর্স মিলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম। আর নন প্যারালাল ফোর্স সিস্টেমের ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত কয়টা? তিনটা শর্ত। সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং সামেশন অফ এফ এক্স সমান 0। প্রথমে আমরা সামেশন অফ মোমেন্ট সমান 0 এটা আগে লিখব। এখন সাপোজ আমরা ই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে আমরা এই যে এ ওয়াইটা বের করতে পারবো আর কি। কারণ কি, কারণ হচ্ছে ই বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে দেখেন ই এক্স তারপরে ই ওয়াই এই দুইটা ফোর্সের কোনো মোমেন্ট আসবে না, তারা ক্যান্সেল। তারপর হচ্ছে যে এ এক্স, এই এ এক্স ফোর্সের দেখেন লাইন অফ অ্যাকশনটা কিন্তু এই যে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কিন্তু এই যে ই বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করছে। তাহলে ই বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নেওয়া হয় তাহলে এই যে এইটার কোনো মোমেন্ট আসবে না। তাহলে শুধুমাত্র কার কার মোমেন্ট আসবে? এ ওয়াই এর মোমেন্ট আসবে, এ ওয়াই আর হচ্ছে যে এইগুলা যে এক্সটার্নাল ফোর্স 4, 15, 3 এগুলোর মোমেন্ট আসবে। তাহলে আমরা খুব সহজে এ ওয়াইটা বের করতে পারবো। তাহলে দেখেন ই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে আমরা প্রত্যেকটা ফোর্সের মোমেন্টকে যোগ করে সমান সমান 0 লিখলাম এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এ ওয়াই সমান 12 কিলো নিউটন। এবং যেহেতু এটা পজিটিভ, এই যে এখানে পজিটিভ আছে, যেহেতু পজিটিভ তাহলে এটা অবশ্যই আপওয়ার্ড। আমরা প্রথমে ধরেছিলাম আপওয়ার্ড এবং অ্যান্সার পজিটিভ, তাহলে এটা অবশ্যই আপওয়ার্ড। ঠিক আছে, সেখানে কি আর মোমেন্ট নেওয়া ব্যাখ্যা করার দরকার আছে কোনো? এটা আমরা বারবার অনেকবার আমরা ব্যাখ্যা করেছি, তাই না? ফোর্স ইনটু ডিসটেন্স, ফোর্স ইনটু জি স্যার। ডিসটেন্স। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ব্যাপার আমি একটু দেখায় রাখি। একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে দেখেন বইতে এই যে হিবেলারের যে বই আছে এখানে কিন্তু সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট ই সমান 0 এবং এখানে কিন্তু দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে এখানে পজিটিভ ধরা হয়েছে। হ্যাঁ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন বইতে আমি দেখছি যে তারা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরে এবং ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ ধরে। যে কোনো একটা ধরলেই হয়, কোনো সমস্যা নাই। তবে এখানে দেখতে পারেন যে অ্যান্টি ক্লকওয়াইজ এরা নেগেটিভ ধরে আর এরা কিভাবে লিখছে আর কি। হ্যাঁ, একই জিনিস, প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস। তাহলে সামেশন অফ এফ ওয়াই সমান 0 অর্থাৎ সাম্যাবস্থার একটা শর্ত আমরা এখন দ্বিতীয় শর্ত কাজে লাগাচ্ছি, এফ ওয়াই সমান 0 এবং এরপর আমরা সামেশন অফ এফ এক্স সমান 0 এইটা কাজে লাগাবো। ঠিক আছে, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন, সবসময় বলছি ওয়াই মানে ভার্টিক্যাল ডিরেকশন।
তাহলে ভার্টিক্যাল ডিরেকশন বরাবর ফোর্সের সামেশন বা যোগফল সমান 0। এ ওয়াই ই ওয়াই আর হচ্ছে এইগুলো তো সব নিচের দিকে আছে, মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড 4 15 3, তাই এগুলো হচ্ছে মাইনাস। ঠিক আছে, এগুলো আসলে নতুন করে বলার কিছুই নয়, এগুলো আমরা বারবার দেখেছি এগুলা। তাহলে এখানে এ ওয়াই এর মানটা বসাই দিলে আমরা পেয়ে যাচ্ছি ই ওয়াই। ই ওয়াই হচ্ছে 10 কিলো নিউটন এবং এটা হচ্ছে আপওয়ার্ড, যেহেতু পজিটিভ তাই আপওয়ার্ড। and at the last summation of fx সমান 0 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ax সমান ex। দুইটাই হরিজন্টাল ফোর্স, একটা হচ্ছে ax একটা ex, তাই এই দুইটা পরস্পর সমান। ওকে, তাহলে এখন দেখেন যে এখানে কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন আমরা সবগুলো কিন্তু পাইনি। যেমন এখানে সাপোর্ট রিঅ্যাকশন কতগুলো ছিল, 1 2 3 4, চারটা সাপোর্ট রিঅ্যাকশন, মানে দুইটা পিন সাপোর্টের সাপোর্ট রিঅ্যাকশন কয়টা হয়, চারটা। আর ইকুয়েশন কয়টা, তিনটা। তাহলে আমরা কতগুলো আননোন বের করতে পারলাম, তিনটা আননোন, মানে চারটা আননোন কিন্তু বের করতে আমরা পারি নাই। অর্থাৎ এ একটা আননোন আমরা বের করেছি, তারপর এ একটা আননোন বের করেছি ইউআই সমান 10, আর আরেকটা হচ্ছে এক্স সমান এক্স। এই তিনটা জিনিস আমরা বের করেছি। অর্থাৎ এক্স এর মান যে কত সেটা এখনো আমরা আর কি জানি না, সেটা আমরা সামনে মানে বের করব পরবর্তীতে। ঠিক আছে, এখন এই পর্যন্ত খুবই কমন যে একটা স্ট্রাকচার থাকলে আমরা তার সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করব। এখন এরপরে আমাদের সামনে আগাতে হবে। একটা ব্যাপার দেখেন যে এখানে সি বিন্দুর স্যাক দেওয়া আছে কত, 12 মিটার। যেহেতু সি বিন্দুর স্যাক দেওয়া আছে 12 মিটার, তাহলে আমরা এই বরাবর এইখানে একটা সেকশন যদি আমরা নেই, জাস্ট একটু চিন্তা করেন যে এইখানে যদি একটা সেকশন আমরা নেই, যদি আমরা কেবলটাকে এইখানে কেটে ফেলে দেই, কেটে ফেলি, তাহলে এখানে ধরেন যে সাপোজ আমরা শুধুমাত্র বাম দিকের অংশ নিয়ে কাজ করব, ডান দিক নিলেও হবে, ধরেন আমরা বাম দিক নিয়ে কাজ করব। তাহলে বাম দিক নিলে এখানে কতগুলো আননোন থাকবে, দেখেন একটা হচ্ছে ax সাপোর্ট রিঅ্যাকশন, তারপরে একটা হচ্ছে এই যে বিসি যে সেগমেন্ট, এই সেগমেন্টের টেনসাইল ফোর্স, আর আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেল থিটা, কারণ এই অ্যাঙ্গেল কিন্তু আমাদের জানা নাই। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে যেইখানে মানে স্যাক দেওয়া থাকবে, যেমন এই বিন্দুতে স্যাক দেওয়া আছে, এইগুলো দেওয়া নাই, যেখানে স্যাক দেওয়া থাকবে তার আশেপাশে আমরা সেকশন নিব। ঠিক আছে, তাহলে যেহেতু এইখানে স্যাক দেওয়া আছে, তাহলে আমরা এইখানে একটা সেকশন নিতে পারি, অথবা যদি আপনারা চান যে আপনারা সিডি অংশ কাটবেন বা সেকশন নেবেন, তাহলে এইখানেও একটা সেকশন নিতে পারেন। তাহলে আমরা এখন সেকশন নিব হচ্ছে এইখানে বিসি বরাবর। আমরা আগে বেশ মানে অনেকগুলো লেকচার আসলে হয়ে গেছে আমাদের, সেখানে আমরা দেখছিলাম যে আমরা যদি কেবল বা কোনো স্ট্রাকচারের বা কোনো ট্রাসের যদি কোনো একটা অংশ যদি কেটে ফেলি, তাহলে আমরা সেই অংশে যে পরিমাণে ইন্টারনাল ফোর্স আছে সেটাকে আমরা দেখতে পাই, তাই না? যেমন ট্রাসের ক্ষেত্রে যখন ট্রাসের কোনো একটা মেম্বার আমরা মানে কেটে ফেলতেছিলাম, তখন কিন্তু সেই মেম্বারের যে ইন্টারনাল ফোর্স বা টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, তাই না? এখানে অনেকটা সেম, এখানে আমরা যে অংশ কাটবো আমরা সেইখানের টেনসাইল ফোর্স দেখতে পাবো, সবসময় সেম। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ট্রাসের সেকশন মেথড বা জয়েন্ট মেথডে যাদের সমস্যা ছিল তারা এখানে একটু দেখতে পারেন, কারণ এখানে আমরা ট্রাসের সেকশন মেথড এবং ট্রাসের জয়েন্ট মেথড এই দুইটা কনসেপ্টই আমরা এই প্রবলেমে ব্যবহার করব। ঠিক আছে, প্রথমে আমরা ব্যবহার করব হচ্ছে সেকশন মেথড, অর্থাৎ আমরা এই বরাবর কেবলের সেকশন নিব বা কেবলটাকে কেটে ফেলবো এই বরাবর। তাহলে এই যে টেকিং দ্য লেফট পোর্শন অফ সেকশন এ এ, অর্থাৎ এখন আমরা এই যে এখান থেকে একটা দাগ দিব এবং এটাকে দিচ্ছি সেকশন এ এ। সেকশন এ এ এই সেকশনের বাম অংশ নিয়ে আমরা এখন কাজ করতে চাচ্ছি, টেকিং দ্য লেফট পোর্শন মানে বাম অংশ। আচ্ছা, তাহলে বাম দিকে যা যা আছে আমরা ড্র করলাম। দেখেন এখানে সাপোর্ট রিঅ্যাকশন আছে এ ওয়াই 12 কিলো নিউটন, এই যে এ ওয়াই 12, এই যে এটা 12 উপরের দিকে আছে, আর এক্স আছে বাম দিকে, সেটা আমরা বসাইলাম। ওকে, এরপর বি বিন্দুতে একটা ফোর্স আছে ডাউনওয়ার্ড ফোর্স 4 কিলো নিউটন, সেটা আমরা দিলাম। আর এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখেন এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি না, অ্যাঙ্গেল কিন্তু আমাদের
জানা নাই, তাহলে এটা আমরা ধরে নিচ্ছি সাপোজ অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবং যেহেতু এরকম অনেকগুলো অ্যাঙ্গেল আছে, যেমন এইটা একটা অ্যাঙ্গেল, তারপরে এই সেগমেন্টের এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, এখানে আরো অ্যাঙ্গেল আছে, যেহেতু এক একটা অ্যাঙ্গেল এক এক রকম, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে আমাদের বোঝার সুবিধার্থে আমরা ধরলাম হচ্ছে থিটা বিসি, মানে বি এবং সি অংশের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে থিটা বিসি। ঠিক আছে, আর টেনশনটাকে আমরা ধরলাম টিবিসি। এখানে টি এর জায়গায় এফ বা অন্য কোনো সিম্বল দিলেও হবে, সমস্যা নেই। অর্থাৎ বিসি সেগমেন্টের টেনশন টি, টি ফর টেনশন। আচ্ছা, আমি ট্রাসের যখন সেকশন মেথডের অঙ্ক করাচ্ছিলাম তখন একটা কথা বলছিলাম যে একটা সেকশন থেকে আমরা সর্বোচ্চ 3টা আননোন বের করতে পারি, তাই না? একটা সেকশন থেকে আমরা সর্বোচ্চ 3টা আননোন বের করতে পারি। তাহলে এখানে একটা সেকশনের মধ্যে মোট কতগুলো আননোন আছে? দেখেন, একটা আননোন, এই যে এ এক্স, এটা একটা আননোন, তারপরে টিবিসি, এটা একটা আননোন, আবার থিটা বিসি, এটাও আরেকটা আননোন। তাহলে কতগুলো আননোন এখানে পাচ্ছি আমরা, মানে কতগুলো অজানা জিনিস পাচ্ছি? আমরা একটু রেসপন্স করি, আমরা এই সেকশনের মধ্যে আমরা কতগুলো অজানা জিনিস পাচ্ছি? তিনটা স্যার। আমরা 3টা জিনিস পাচ্ছি, এই যে এক্স, তারপরে টিবিসি আর থিটা বিসি, তাই না? আচ্ছা, যেহেতু একটা সেকশন নিয়ে যখন আমরা কাজ করি সবাই একটু কেয়ারফুলি খেয়াল করেন যে এখানে সেকশন বলতে আমরা কি বুঝি, যে একটা ট্রাস বা একটা কেবলকে কেটে ফেলার পর তার বাম পাশের অংশ বা ডান পাশের অংশ। দেখেন এখানে এখানে যে ফোর্স সিস্টেমটা আছে, মানে সবগুলো ফোর্সকে আমরা একত্রে ফোর্স সিস্টেম বলি। এখানে যে ফোর্স সিস্টেমটা আছে এটা কিন্তু নন প্যারালাল ফোর্স সিস্টেম, নন প্যারালাল। অর্থাৎ এই দুইটা প্যারালাল ঠিক আছে, বাট এটা কিন্তু প্যারালাল না। আবার এইটাও কিন্তু হচ্ছে এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে সবগুলো ফোর্স মিলে আমরা কি বলতে পারি, নন প্যারালাল ফোর্স সিস্টেম। আর নন প্যারালাল মানেই হচ্ছে ইকুইলিব্রিয়ামের শর্ত 3টা, যেহেতু শর্ত 3টা তাই সমীকরণ 3টা, আর 3টে সমীকরণ থেকে আমরা 3টা আননোন বের করতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই 3টা আননোন আমরা বের করতে পারবো। এখানে এখানে বলা বাহুল্য যে, মানে এটা আসলে বলা লাগে না যে এই যে সেকশনটা আমরা নিলাম, এর বাম দিকের অংশ নিয়ে কাজ করলেও যা হবে, আবার এর ডান দিকের অংশ নিয়ে কাজ করলেও ওই একই রেজাল্টই আমরা পাবো। তাহলে আমরা চাইলে এটা নিয়েও কাজ করতে পারি, আবার চাইলে ডান দিকেরটা নিয়েও কাজ করতে পারি। ওকে, তাহলে এখন এইটাই হচ্ছে আমাদের তাহলে বাম দিকের অংশ। এখন আমরা ধরে নিচ্ছি আবারও যে এই অংশটা ইকুইলিব্রিয়ামে আছে। আমরা ধরে নিচ্ছি যে এই বাম পাশের যে সেগমেন্ট, এই টোটালটা মিলে এটা একটা ইকুইলিব্রিয়ামে আছে। স্ট্রাকচারের শর্তই হচ্ছে এরকম, আমরা যেখান থেকে কাটি না কেন তার বাম দিক এবং ডান দিক সবসময় ইকুইলিব্রিয়ামে থাকতেই হবে। তাহলে যদি এই টোটাল ফোর্স সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমরা বলতে পারি যে সামেশন অফ মোমেন্ট সমান 0, সামেশন অফ এফ ওয়াই সমান 0 এবং সামেশন অফ এফ এক্স সমান 0, ঠিক আগের মতো। তাহলে প্রথমে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে সামেশন অফ মোমেন্ট সমান 0, কারণ আমরা সবাই জানি যে সামেশন অফ মোমেন্ট সমান 0 যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা আমাদের সুবিধাজনকভাবে আমাদের ইচ্ছা মতো আমাদের সুবিধা মতো যে কোনো একটা বা দুইটাকে অমিট করে আমরা বাকি আর একটা ফোর্স আমরা বের করতে পারি। ট্রাসের সেকশন মেথডে আমরা দেখেছিলাম, তাই না? আমরা এমন একটা বিন্দুর সাপেক্ষে আমরা হিসাব করে আমরা এমন একটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব যাতে করে অন্য সবগুলো আননোন ক্যান্সেল আউট হয়ে শুধুমাত্র একটা আননোন বাকি থাকে এবং আমরা সেই আননোনের মান সঙ্গে সঙ্গে বের করতে পারি। যেমন এইখানে ফর অ্যান এক্সাম্পল, যদি আমরা সি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই তাহলে দেখেন সি বিন্দুর সাপেক্ষে যদি আমরা মোমেন্টের সামেশন হিসাব করি, সামেশন করি, তাহলে এই যে টিবিসি এটা কিন্তু সি বিন্দুর মধ্য দিয়ে গেছে, মানে এই ফোর্সের লাইন অফ অ্যাকশন সি বিন্দুর মধ্য দিয়ে এটা অতিক্রম করেছে। তাহলে এই ফোর্সের কোনো মোমেন্ট আসবে না। মোমেন্ট কার আসবে? এই যে 4 কিলো নিউটন এর মোমেন্ট আসবে, তারপরে হচ্ছে 12 কিলো নিউটন এইটার মোমেন্ট আসবে, তারপরে এ এক্স সাপোর্ট রিঅ্যাকশন এইটার একটা মোমেন্ট আসবে। ফলে আমরা খুব সহজেই আমরা হচ্ছে এই যে সাপোর্ট রিঅ্যাকশন এ এক্স আমরা বের করতে পারবো, কারণ এখনো কিন্তু সাপোর্ট রিঅ্যাকশন বের করা হয় নাই। ঠিক আছে,
তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্ট এবং ক্লকওয়াইজ পজিটিভ সমান 0। দেখেন ax ইন্টু 12 অর্থাৎ এখানে ফোর্স ইন্টু ডিস্টেন্স সি বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব হচ্ছে ax এর। তাহলে ax এর যে লাইন অফ অ্যাকশন সেটা হচ্ছে এইটা, এই যে এইটা হরিজন্টাল ডিরেকশন বরাবর এইটা। তাহলে সি বিন্দু থেকে এই ফোর্সের লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স কোনটা? এইটা, তাই তো নাকি? এখানে অনেকে কিন্তু ভুল করে, হ্যাঁ, যে এখানে অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে সি বিন্দু থেকে এই ax এর ডিসটেন্স তারা মনে করে হচ্ছে এই যে 5 আর 3 8, সি থেকে এই ফোর্সের ডিসটেন্স হচ্ছে 8 মিটার। কখনোই কিন্তু তা না। আমাদেরকে সবসময় মানে লাইন অফ অ্যাকশন চিন্তা করতে হবে। এই যে ax এই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, এইটা, আর এই বিন্দু থেকে এই লাইন অফ অ্যাকশনের ডিসটেন্স হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এইটা, দিস ওয়ান। অবশ্যই এটা হচ্ছে 12 মিটার, এটা অঙ্কে দেওয়া আছে। তাহলে ax ইন্টু 12, ঠিক আছে। আচ্ছা, -4 ইন্টু 5, এই যে 4 ইন্টু 5, আবার 12 ইন্টু 5 আর 3 8, 12 ইন্টু 8। অর্থাৎ এইভাবে আমরা সবগুলা মোমেন্টকে যোগ করলে আমরা 0 পাবো, 0 লিখবো। এখান থেকে আমরা ax এর মান পেয়ে গেলাম 6.3 কিলোনিউটন। এবং যেহেতু হচ্ছে এটা পজিটিভ এবং আমরা প্রথম দিকে ধরেছিলাম, আমরা প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম যখন ড্র করেছিলাম একদম অঙ্কের শুরুতে, দেখেন এখানে আমরা ধরছিলাম যে ax হচ্ছে বাম দিকে আছে, তাই না? যে ax বাম দিকে আছে, যেহেতু বাম দিকে আছে এবং এখানে অ্যান্সার পেয়েছি পজিটিভ, তাহলে এটা আসলে বাম দিকে আছে। ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে আমরা ডিরেকশনটা দেখাই দিব। ওকে, এরপর সামেশন অফ fx সমান 0, সামেশন অফ fx তার মানে x মানে কি হরিজন্টাল ডিরেকশন, এই ডিরেকশন বরাবর ফোর্সের সামেশন 0। তাহলে এই ডিরেকশন বরাবর কি কি ফোর্স আছে দেখেন, ax আছে, ax আছে হচ্ছে বাম দিকে, তাই ax এর আগে একটা মাইনাস আমরা দিচ্ছি, মাইনাস ax 6.33। আমি একটা কথা বলি, সবাই একটু কেয়ারফুলি শুনেন, যে এখানে অনেক সময় কনফিউশন তৈরি হইতে পারে। যেমন আপনি দেখা যাচ্ছে অঙ্কের শুরুতে আপনি ধরে নিলেন যে ax টা আছে ডান দিকে, সাপোজ যে ax আছে ডান দিকে এবং ex আছে হচ্ছে বাম দিকে, সাপোজ। তখন কিন্তু আপনি এখানে ax এর মানটা কিন্তু নেগেটিভ পাইতেন, এখানে অবশ্যই ax এর মানটা মাইনাস আসতো আর কি। এখানে ax এর মান মাইনাস প্লাস যাই আসুক, যেটাই আসুক, যখন পরবর্তী কোন সমীকরণে আমরা ax এর মানকে বসাবো তখন সেই মাইনাস থাকলে মাইনাস সহ বসাবো আর প্লাস থাকলে প্লাস সহ বসাবো, চিহ্ন সহকারে আমরা মান বসাবো। যেমন এখানে মাইনাস ax, ax এর আগে মাইনাস কেন আছে? কারণ ax টা আছে বাম দিকে, এই যে বাম দিকে, এবং আমরা ডান দিকে পজিটিভ ধরেছি, তাই ax এর আগে মাইনাস। এবং ax এর এখানে যে মানটা সেই মানটা আমরা এখানে বসাই দিব। যদি এখানে মাইনাস আসতো তাহলে কিন্তু এখানে মাইনাসে মাইনাসে আবার কি হইতো, প্লাস হইতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে x বরাবর কি কি আছে, ax আছে আর আছে হচ্ছে দেখেন এই যে টিবিসি, যেহেতু এটা একটা ইনক্লাইন্ড ফোর্স তাহলে এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে x বরাবর, একটা হচ্ছে y বরাবর, তাই না? তাহলে টিবিসি এর x উপাংশ কোনটা হবে? সবার কি মনে আছে? আমি বারবার বলছিলাম যে যার সঙ্গে অ্যাঙ্গেল থাকবে, এই যে যার যে ডিরেকশনের সঙ্গে অ্যাঙ্গেলটা থাকবে সেই বরাবর উপাংশ হবে হচ্ছে cos θ। যেমন এইখানে হরিজন্টাল ডিরেকশন বরাবর আমরা অ্যাঙ্গেলটা এখানে দিয়েছি, তাহলে এখানে হরিজন্টাল ডিরেকশন বরাবর বা x ডিরেকশন বরাবর এখানে উপাংশের মান কত হবে? অবশ্যই t ইনটু cos θ, তাই না? t ইনটু cos θ। আর ভার্টিক্যাল বরাবর কত হবে? t ইনটু sin θ। ওকে, তাহলে এই যে টিবিসি ইনটু cos θ বিসি, তাহলে এইটা আর হচ্ছে ax, এইটা ছাড়া কিন্তু আর কোনো ফোর্স নাই, তাহলে সমান সমান 0। এখান থেকে আমরা সমীকরণ নাম্বার 1 পাইলাম। ওকে, এখন একটা লাস্ট সামশন অফ fy সমান 0 এবং y ডিরেকশন বা ভার্টিক্যাল ডিরেকশন বরাবর কি কি ফোর্স আছে? এখানে আছে 12 কিলো নিউটন আছে, তাহলে +12, এটা 4 আছে নিচের দিকে তাই -4, আর টিবিসি এর ভার্টিক্যাল যে উপাংশ সেটা আছে নিচের দিকে তাই মাইনাস, অর্থাৎ -t ইনটু sin θ। যা যা আছে আমরা লিখলাম এবং এরপরে আমরা আরেকটা সমীকরণ পাইলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2।
দেখেন এই দুটো ইকুয়েশন সহজ, মানে সমাধান করা খুবই খুবই সহজ, কারণ আমরা সবাই জানি যে সাইন বাই কস সমান ট্যান, তাই না? সাইন থেটা বাই কস থেটা সমান ট্যান থেটা। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এই সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে ট্যান থেটা, ডিভাইডিং ইকুয়েশন 2 বাই ইকুয়েশন 1, অর্থাৎ এই ইকুয়েশন ডিভাইডেড বাই এই ইকুয়েশন। আমরা যে কোনো দুটো ইকুয়েশনকে গুণ করতে পারি, ভাগ করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সবাই জানেন তাই না? তাহলে দেখেন এই যে এইটা ডিভাইডেড বাই এইটা, এই যে এইটা সমান 8 ডিভাইডেড বাই এই যে 6.33। তাহলে এখানে এই দুটা আর কি কাটাকাটি হয়ে গেল, তাহলে সাইন থেটা বাই কস থেটা, যেহেতু একই থেটা, এটা বিসি, তাহলে সাইন বাই কস হচ্ছে ট্যান। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ট্যান ইনভার্স 1.26 অর্থাৎ ট্যান কত ডিগ্রির মান 1.26 সেটা আমরা বের করতে পারি। এটা কত হয় 51.6 ডিগ্রি। তাহলে আমরা থেটা বিসি এর মানটা কত পেলাম 51 ডিগ্রি, তাই না? এবং এই থেটা বিসি এর মান যদি আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিলে আমরা পেয়ে যাব হচ্ছে টিবিসি। ঠিক আছে, থেটা বিসি এর মান যদি আমরা এখানে বসাই তাও আমরা পাবো টিবিসি, আবার এখানে বসালেও আমরা পাবো হচ্ছে টিবিসি। এখানে 1 নাম্বার সমীকরণে বসাই দিয়ে আমরা বের করলাম হচ্ছে টিবিসি সমান এত কিলো নিউটন, এবং এটা অবশ্যই টেনশনে আছে। তাহলে একটা সেগমেন্টের বা একটা অংশের টেনশন আমরা পেয়ে গেলাম। আমরা কোন সেগমেন্টের টেনশন পাইলাম? পিসি সেগমেন্ট। এই যে আমরা কেবলের এই যে এই সেগমেন্টের টেনশন আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই যে আমরা ট্রাসের ক্ষেত্রে কি ছিল, আমরা যে বারকে আমরা কাটতাম, যে বারকে আমরা সেকশন নিতাম, আমরা সেই বারের বার ফোর্স পাইতাম। এখানেও সেম, আমরা যেহেতু আর কি পিসি সেগমেন্টকে আমরা এখানে মানে কেটে ফেলছি, তাহলে আমরা পিসি এর মানে টেনশনটা পাবো। তাহলে পিসি সেগমেন্টের টেনশন কত পাইলাম আমরা 10.2 কিলো নিউটন। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এই পর্যন্ত কারো সমস্যা আছে? সমস্যা আছে কারোর এই পর্যন্ত? এখানে আমরা সেকশন নিয়ে আমরা বাম দিকের অংশ নিয়ে কাজ করলাম, এবং বাম দিকের অংশ নিয়ে আমরা 3টা সমীকরণ লিখলাম, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে এবং একটা নন প্যারালাল ফোর্স সিস্টেম। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি সমান 0, এখান থেকে আমরা একটা আননোন পাইলাম। এরপর সামেশন অফ এফএক্স সমান 0, এখান থেকে আমরা আরেকটা আননোন পাইলাম। আসলে আননোন পাই নাই, আমরা সামেশন অফ এফএক্স এবং এফওয়াই এই দুইটা সমীকরণ থেকে আমরা আরো দুইটা সমীকরণ পাইলাম, এবং সেখান থেকে আমরা আবার দুইটা আননোন খুব সহজেই বের করে ফেললাম ভাগ করে। সেই পর্যন্ত কারো সমস্যা আছে কোথাও? না স্যার। না স্যার। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা একটা সেকশন মেথড নিয়ে আমরা কাজ করলাম, বা আমরা সেকশন নিলাম। এখন আমরা যাব হচ্ছে জয়েন্টের দিকে, বা এখন আমরা জয়েন্ট মেথডকে ফলো করব। কারণ দেখেন এই যে এখন হচ্ছে এ বি সেগমেন্ট এর টেনশন বের করতে হবে, তারপরে সিডি সেগমেন্টের টেনশন বের করতে হবে, তারপর হচ্ছে ডিই সেগমেন্টের টেনশন বের করতে হবে। এখন প্রত্যেকটা সেগমেন্টের টেনশন বের করার জন্য আলাদা আলাদা সেকশন নেওয়া কি সম্ভব? এটা অনেক সময় সাপেক্ষ হবে না নাকি? যদিও প্র্যাকটিস করলে মানে 2 থেকে 3 বার প্র্যাকটিস করলে আর সময় লাগবে না, তারপরেও আমরা বারবার সেকশন নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ফর এন এক্সাম্পল, ধরেন যে সাপোজ এইখানে যদি একটা সেকশন আমরা নেই, এখানে সেকশন নিয়ে কোনো লাভ নাই। কারণ হচ্ছে যদি এখানে সেকশন নেওয়া হয় তাহলে এইটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম হবে, অর্থাৎ এই যে এ জয়েন্টে একটা হচ্ছে এ এক্স, একটা এ ওয়াই, আর আরেকটা হচ্ছে কি এই যে এই বরাবর টি এ বি, তাই না? এটা হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম হবে, মানে যে ফোর্সের সবগুলা লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে এসে মিলিত হয়, তাই না? যে ফোর্সগুলো একটা পয়েন্টে এসে মিলিত হয়। তাহলে এইখানে যদি আমরা সেকশন নেই তাহলে এটা একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম হবে, এবং কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত বা সমীকরণ কয়টা? মাত্র 2টা। তাহলে একটা জয়েন্ট থেকে তো আমরা 2টা আননোন বের করতে পারি, তাহলে কেন আমরা খামাখা সেকশন নিব?
সেকশন নেওয়ার কোনো অর্থ আছে এখানে? এখানে কোনো অর্থ নাই। একইভাবে এখানেও আর সেকশন নেওয়ার কোনো অর্থ নাই, কারণ এইখানে সেকশন নিলেও আমরা একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম পাবো, মানে এই যে জয়েন্টের মতো একটা ফোর্স সিস্টেম পাবো, এরকম একটা জিনিস পাবো। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন এইখানে আমরা সেকশন নিতেই পারি, কিন্তু এইখানে সেকশন নেওয়ার এখন আর দরকার নাই, কারণ এখন সেকশন যদি আমরা না নেই, শুধুমাত্র জয়েন্ট মেথডের মাধ্যমে এখন আমরা বাকি যে সেগমেন্ট গুলো আছে এই সেগমেন্টের টেনশন আমরা বের করতে পারবো। কিভাবে? যেমন এখন আমরা এই যে এ জয়েন্ট নিয়ে কাজ করব। জয়েন্ট এবং সেকশন, এই যে বারবার দুইটা কথা বলছি আমি, জয়েন্ট মেথড এবং সেকশন মেথড। জয়েন্ট মেথডে আমরা কয়টা আননোন বের করতে পারবো? সর্বোচ্চ দুইটা আননোন, তাই না? এখন যদি চিন্তা করেন, যদি আমরা এ বিন্দুতে জয়েন্ট মেথড নেই, তাহলে এই যে এ বিন্দুতে যদি আমরা জয়েন্ট মেথড নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে দেখেন দুইটা সাপোর্ট রিঅ্যাকশন এখন আমাদের জানা আছে, এক্স এবং এ ওয়াই, এবং একটা আননোন যে বার ফোর্স বা এখানে ক্যাবলের টেনশন, ক্যাবল ফোর্স, এখানে আননোন ক্যাবল ফোর্স কয়টা? মাত্র একটা, টি এবি, আর আরেকটা অ্যাঙ্গেল থেটা। এই দুইটা জিনিস হচ্ছে আননোন, টি এবি আর থেটা এবি। তাহলে একটা জয়েন্ট থেকে আমরা দুইটা আননোন খুব সহজে বের করতে পারি না? আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে আমরা সেই কাজটাই করব এখন, জয়েন্ট নিয়ে এবং জয়েন্ট নিব এবং দুটা করে আননোন বের করব। তাহলে আমরা এ জয়েন্ট আগে নিলাম, জয়েন্ট এ, এবং এ জয়েন্টে যে যে ফোর্স আছে আমরা সেই ফোর্স গুলোকে ড্র করলাম। এখানে সাপোর্ট রিঅ্যাকশন আছে দুটো, একটা উপরে একটা বায়ে। দেখেন যদি এটা একটা জয়েন্ট হয়, তাহলে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে বা চতুর্থ চতুর্ভাগে একটা আননোন ফোর্স থাকবে টি এবি। আমরা সেটাকে ড্র করলাম, এই যে টি এবি, অর্থাৎ যে বরাবর আছে আমরা সেই বরাবর ড্র করব, এই যে এই বরাবর আছে, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম হচ্ছে থেটা এবি। যেহেতু জানা নেই, তাহলে আমরা যে কোনো একটা ধরে নিচ্ছি। দেখেন যে যেহেতু জয়েন্ট মানেই হচ্ছে একটা কনকারেন্ট ফোর্স সিস্টেম, এটা পরীক্ষায় না লিখলেও চলবে। জয়েন্ট মানেই হচ্ছে কনকারেন্ট ফোর্স সিস্টেম, ঠিক আছে? আর কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত মাত্র দুইটা, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। আমি কি বোঝাতে পারছি সবাইকে? যেহেতু একটা জয়েন্ট মানেই কনকারেন্ট ফোর্স সিস্টেম, এবং কনকারেন্ট ফোর্স সিস্টেমের সাম্যাবস্থার শর্ত দুইটা, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0। যেহেতু সমীকরণ দুইটা, তাহলে আমরা একটা জয়েন্ট থেকে দুইটা আননোন বের করতে পারবো। ওকে, তাহলে এখন এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখেন আমরা ডান দিকটাকে পজিটিভ করছি, তাহলে -6.33, যেহেতু বাম দিকে আছে তাই মাইনাস, আর টি এবি ইনটু কস থিটা এবি। এই যে যেহেতু হরিজন্টাল ডিরেকশন বরাবর অ্যাঙ্গেলটা আছে, এই যে হরিজন্টাল ডিরেকশনের সঙ্গে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিয়েছি, তাহলে হরিজন্টাল ডিরেকশন বরাবর এটা উপাংশ কত হবে? টি ইনটু কস থিটা, তাই না? টি কস থিটা, এই দুইটাই আছে, আর কিন্তু কিছু নাই। হ্যাঁ, 6.33 আছে বাম দিকে, আর ডান দিকে আছে হচ্ছে টি কস থিটা সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে টি কস থিটা সমান 6.33, ইকুয়েশন নাম্বার 3। একইভাবে সামেশন অফ এফ ওয়াই সমান 0, এখান থেকে আমরা পাচ্ছি কত? টি সাইন থিটা সমান 12। ঠিক আছে, এই যে টি সাইন থিটা নিচের দিকে আছে আর 12 আছে উপরের দিকে, তাহলে টি সাইন থিটা সমান 12। ঠিক আছে, তাহলে ঠিক আগের মতো একইভাবে আমরা এই সমীকরণকে ভাগ করব এই সমীকরণ দিয়ে, তাহলে কি পাবো? tan থিটা পাবো, তাই না? এবং এখান থেকে আমরা থিটা এর মানটা খুব সহজেই বের করতে পারবো। দেখেন থিটা এর মান বের হয়ে গেল, এবং থিটা এর মান নাম্বার 3 অথবা নাম্বার 4 যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে টিএবি। টিএবি এর মান আমরা পেয়ে যাব, অর্থাৎ এবি সেগমেন্টের টেনশন। ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন? স্যার যে কোনো একটা ইকুয়েশনে বসাইলেই হবে? হ্যাঁ, অবশ্যই। ওকে স্যার। তাই বলে আবার হচ্ছে ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 এর দিকে চলে যাবেন না আবার, ঠিক আছে? অর্থাৎ জয়েন্ট এ এর জন্য যে দুইটা সমীকরণ আমরা পেয়েছি, জি স্যার বুঝছি, হ্যাঁ ওটা বুঝছি। নাম্বার 4 যে কোনো সমীকরণে বসাইলেই হবে।
এরপর আসলে খুবই সহজ, আমরা জয়েন্ট সি নিয়ে কাজ করব। অর্থাৎ এই যে জয়েন্ট সি নিয়ে কাজ করলে দেখেন সুবিধা হচ্ছে যে জয়েন্ট সি নিয়ে এখন আমরা কাজ করতেই পারি, কারণ জয়েন্ট সি তে কি কি আছে, একটা কেবল আছে সিডি আর বিসি। বিসি অংশের টেনশন আমরা অলরেডি বের করে ফেলেছি, বাকি থাকে কি শুধুমাত্র সিডি, একটা আননোন আর আরেকটা আননোন হচ্ছে থেটা, দুইটা আননোন। যেহেতু দুইটা আননোন তাই আমরা সি জয়েন্ট নিয়ে এখন কাজ করতে পারি। এবার একইভাবে আচ্ছা, এখন কি আপনি ডি জয়েন্ট নিয়ে কাজ করতে পারবেন যে এই মুহূর্তে? অর্থাৎ এখন আমরা কি কি জানি, এখন আমরা এ বি সেগমেন্টের টেনশন জানি, আবার বিসি সেগমেন্টের টেনশন আমরা জানি। তাহলে এখন কি আমরা ডি জয়েন্ট নিয়ে কাজ করতে পারবো? স্যার না, পারবো তো। সিএফ তো জানি না। আরেকবার বলেন। এখানে তো আমরা সিএফ জানি না, সিএফ জানা থাকলে ডিটা বার করা যেত। রাইট, এখানে ডি জয়েন্টে কাজ করতে গেলে যে সমস্যা সেটা হচ্ছে এখানে এখানে চারটা আননোন চলে আসবে। অর্থাৎ এই যে টিসিডি, সিডি অংশের টেনশন, তারপরে হচ্ছে ডি অংশের টেনশন, তাই না? এই দুটা, তারপর হচ্ছে এই দুটা অ্যাঙ্গেল, অর্থাৎ এই সেগমেন্টের অ্যাঙ্গেল প্লাস এই সেগমেন্টের অ্যাঙ্গেল, মানে টোটাল চারটা আননোন চলে আসবে। সো আমরা কখনোই ডি জয়েন্ট নিয়ে কাজ করতে পারবো না। বাট এখন কিন্তু আমরা আবার চাইলে ই জয়েন্ট নিয়েও কাজ করতে পারি, তাই না? অর্থাৎ ই জয়েন্ট নিয়ে কাজ করলে এখন আমরা মাত্র দুইটা আননোন, একটা হচ্ছে ডিই অংশের টেনশন আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখা যাচ্ছে ই জয়েন্ট নিয়ে কাজ করে আমরা এই ডিই সেগমেন্টের টেনশনটা বের করলাম এবং তারপরে আবার ডি পয়েন্ট নিয়ে কাজ করলাম, তাই না? তখন আমরা খুব সহজেই বের করতে পারবো। নাই, আমার তো মনেই ছিল না আছে। স্যারের হয়তো ডাটা শেষ। স্যারের ডাটা শেষ না, স্যারের ইন্টারনেট প্রবলেম। তাহলে আমরা এ জয়েন্ট কাজ করার পর, এ জয়েন্টে কাজ করার পর এখন আমরা সি জয়েন্ট নিয়ে কাজ করব। সি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে সি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম, তার মানে সি জয়েন্টের উপরে বাইরের থেকে কি কি ফোর্স কাজ করতেছে সেটা আমরা দেখাবো। তাহলে দেখেন 15 কিলো নিউটন একটা লোড আছে, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এই যে আমরা দেখতে পাচ্ছি যে 15 কিলো নিউটন, এটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে সেটাকে আমরা নিচের দিকে দিব এবং এখানে হচ্ছে এই যে এই বরাবর, এই ডিরেকশন বরাবর যাবে হচ্ছে বিসি সেগমেন্টের টেনসাইল ফোর্স, আর এই বরাবর, এই যে এই বরাবর যাবে হচ্ছে সিডি সেগমেন্টের টেনসাইল ফোর্স, তাই না? তাহলে যেভাবে আছে আমরা সেইভাবে ড্র করব। দেখেন এখানে কিন্তু আসলে মানে একটা জয়েন্ট, হ্যাঁ, সি বা ডি যাই হোক, যে কোনো একটা জয়েন্ট কিন্তু দেখতে আসলে মানে যে কোনো রকমই হইতে পারে। ঠিক আছে, এটা আসলে মানে জাস্ট দেখবেন, মানে যে বরাবর আসলে মানে যে বরাবর আছে বার বা কেবল সেই বরাবর ড্র করবেন, একটা তীর চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে মুখস্থ করার কিছুই নাই। তাহলে এখানে সি জয়েন্টে মানে যে যে বরাবর আর কি কেবল গুলো আছে, আমরা সেই বরাবর আমরা আর কি মানে অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা দেখাই দিলাম যে টেনসাইল ফোর্স টিবিসি আর হচ্ছে টিসিবি। আর টিবিসি আমরা আগে মানে অলরেডি বের করেছি 10.2 কিলো নিউটন, এবং দেখেন এটা বিসি, এটাও কিন্তু বের করা অলরেডি হয়ে গেছে। এখন অজানা জিনিস কে কে আছে, টিসিডি এবং থিটা সিডি, এই দুটো জিনিস। সবাই কি বুঝতে পারছেন যে এই যে থিটা বিসি এটা কিভাবে আসছে? দেখেন ব্যাপারটা হচ্ছে যে থিটা বিসি আমরা কত বের করেছি, 51 ডিগ্রি বা 51.6 ডিগ্রি, তাই না? এখন এখন তো আমরা কাজ করছি সি জয়েন্ট নিয়ে, তাই না? তাহলে এখন কেন হচ্ছে যে ওই সেম থিটা আসছে? কিভাবে আসছে বলেন তো? আমরা যে সি জয়েন্টেও যে সেম থিটা দিয়ে দিলাম, অর্থাৎ থিটা বিসি সমান হচ্ছে কত, এই যে 51.6 ডিগ্রি। এই যে আমরা সেম অ্যাঙ্গেল যে সি জয়েন্টে ব্যবহার করলাম, এর কারণ কি? স্যার বিপরীত পাশ বলে। এটা হচ্ছে একান্তর কোণ। ঠিক আছে, এই দেখেন এই যে এই হরিজন্টালের সঙ্গে এইটা থিটা,
তাহলে যদি এই বরাবর একটা আমরা আর কি হরিজন্টাল লাইন চিন্তা করি, এই যে এই বরাবর সি জয়েন্ট বরাবর যদি সি জয়েন্টে একটা হরিজন্টাল লাইন আমরা চিন্তা করি, তাহলে সেই হরিজন্টাল লাইনের সঙ্গে এর অ্যাঙ্গেল কত হবে? সেম হবে না? অর্থাৎ এইটার একান্তর জি কোণ স্যার। কোনটা? এইটা। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আমাদের সেই সেগমেন্ট। ঠিক আছে, আর আমরা যখন আর কি মানে এই বিন্দু নিয়ে যখন কাজ করতেছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু। ঠিক আছে, সি। তাহলে বি নিয়ে কাজ করার সময় আমরা হরিজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল ধরে নিয়েছিলাম এটা, এটা ভার্টিক্যালের সঙ্গে ধরলেও হয়তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটাকে আমরা ধরছিলাম হচ্ছে কি এটা বা থেটা বিসি। এখন এখন আমরা কাজ করতেছি সি জয়েন্ট নিয়ে, এবং সি জয়েন্টে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আমরা ড্র করছি, বা সি জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করেছি। ফ্রি বডি ডায়াগ্রাম মানে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এখন দেখেন যে এই অ্যাঙ্গেল অর্থাৎ এই রেখা এবং এই রেখা একে অপরের সমান্তরাল, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেলও সেম হবে, তাই না? জি স্যার, বুঝছি। আচ্ছা, তো আর কি সে কারণে আমরা এখানে এটাকে থেটা বিসি দিয়ে আর কি প্রকাশ করলাম। ওকে, তাহলে এখানে সেম ভাবে সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0, এই দুটো সমীকরণের মাধ্যমে আমরা খুব সহজেই ঠিক আগের মতো, হ্যাঁ, একটা একটা দিয়ে আরেকটা ভাগ করব, সাইন ডিভাইডেড বাই কস, তার মানে হচ্ছে ট্যান। তাহলে আগে আমরা থিটার মান বের করব, এবং এরপর এই থিটার মান যদি আমরা আর কি মানে যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে টিসিডি এর মান। আমার মনে হয় আসলে এখানে আর কি নতুন করে আর কিছু বোঝানোর নাই, শুধুমাত্র আগের একটা কথা আমি রিপিট করব বারবার। সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু যে মাইনাস অর্থাৎ এই টিবিসি, টিবিসি এর মান কত ছিল? 10.2। যদি এখানে মাইনাস পাইতাম তাহলে কিন্তু এখানে মাইনাস সহ আমরা বসাবো। ঠিক আছে, জাস্ট এই একটা ব্যাপার সবাই একটু মাথায় রাখবেন, তাহলেই হবে। না, আর কিছু বোঝার নাই, হ্যাঁ, সব আগের মতোই। এক্স বরাবর যে যে ফোর্স আছে সেগুলোকে যোগ বিয়োগ করে শূন্য, আবার ওয়াই বরাবর যে যে ফোর্স আছে সেগুলোকে যোগ বা বিয়োগ করে শূন্য। তাহলে সি জয়েন্ট নিয়ে আমরা কাজ করলাম, এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম টিসিডি এবং থিটা সিডি। এই যে থিটা সিডি এবং এই যে হচ্ছে টিসিডি, এবং এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে তিনটা সেগমেন্টের টেনশন বের করা হয়ে গেল, তাই না? এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, আবার এটাও হয়ে গেছে। তাহলে একটা সেগমেন্ট বাকি আছে মাত্র, সেটা হচ্ছে ডিই। এই সেগমেন্টটা বাকি আছে। ঠিক আছে, তাহলে এই সেগমেন্ট এর টেনশন বের করার জন্য বা টেনসাইল ফোর্স বের করার জন্য আমরা ই জয়েন্ট নিয়েও কাজ করতে পারি, এবার আমরা ই জয়েন্ট নিয়েও কাজ করতে পারি। এখন কোন জয়েন্টে মানে ফোর্স কম আসবে, মানে কোন জয়েন্ট নিয়ে আমরা সহজে মানে খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো বলেন তো, ডি না ই? স্যার, ইতে বেশি সুবিধা হবে, কারণ ইতে আমরা সবকিছু জানি। আসলে যে কোনো একটা জয়েন্ট নিয়ে করলেই হয়, মানে কোনো জয়েন্টে আসলে ঝামেলার কোনো কিছু নাই। তাহলে দেখেন ডি তে হচ্ছে দুই পাশে দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে সিডি একটা হচ্ছে ডিই, আর ই তে মাত্র এক পাশে একটাই সেগমেন্ট, সেটা হচ্ছে ডিই, তাই না? আমরা ই নিয়ে কাজ করব, ডি নিয়ে কাজ করলে হবে, কোনো সমস্যা নাই। আমরা কাজ করবো হচ্ছে ই নিয়ে। তাহলে ই জয়েন্ট নিয়ে আমরা একইভাবে আমরা ই জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম, অর্থাৎ যে দুটো সাপোর্ট রিঅ্যাকশন আছে তাদেরকে আমরা তাদের নিজ নিজ আর ডিরেকশনে আমরা বসাই দিলাম, আপওয়ার্ড এবং রাইটওয়ার্ড, উপরের দিকে এবং ডান দিকে। এবং টি ডিই এবং থিটা ডিই এই দুটো হচ্ছে আননোন। তাহলে একইভাবে ঠিক আগের মতো সামেশন অফ এফ এক্স সমান 0, এটা আমি আর বারবার বলবো না, সামেশন অফ এফ এক্স সমান 0 এবং সামেশন অফ এফ ওয়াই সমান 0, এই দুইটা সাম্যাবস্থার শর্ত আমরা ব্যবহার করব। কারণ কি? কারণ জয়েন্ট মানেই হচ্ছে কনকারেন্ট ফোর্স, আর কনকারেন্ট ফোর্সের সাম্যাবস্থার শর্ত এই দুইটা। ওকে, তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা খুব সহজে আগের মতো আমরা টিডিই বের করে ফেলতে পারবো, এটা ডিই এবং টিডিই। ঠিক আছে,
তাহলে দেখেন আমরা চারটা মানে এই আমাদের যে কেবলটা দেওয়া ছিল, যে কেবল, সেই কেবলের যে চারটা সেগমেন্ট ছিল, চারটা অংশ ছিল, সেই চারটা অংশের টেনসাইল ফোর্স আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা আমি একটু রিভিউ করব পুরো প্রবলেমটা। প্রথমত এখানে বলা হচ্ছিল যে এই কেবলের প্রত্যেকটা সেগমেন্টে টেনশন বের করতে হবে, এটাই ছিল কোশ্চেন। দেখেন এখানে কিন্তু আসলে অ্যাঙ্গেল বের করতে বলা হয় নাই, অ্যাঙ্গেল কিন্তু আমরা আমাদের সুবিধার্থে বের করেছি, কারণ অ্যাঙ্গেল যদি বের না করি তাহলে আসলে আমরা টেনসাইল ফোর্স গুলো বের করতে পারবো না। আমরা কেবলই দেখলাম, তাই না? থিটা যদি বের না করি তাহলে আমরা টি বা এফ আমরা বের করতে পারবো না। ওকে, এখন প্রথমে আমরা দেখলাম যে এখানে মোট চারটা সাপোর্ট রিয়াকশন আছে, কারণ এখানে এটা একটা পিন সাপোর্ট, আবার এটা একটা পিন সাপোর্ট। তাহলে এক একটা পিন সাপোর্টে দুটা করে রিয়াকশন, তাহলে এখানে দুটা এখানে দুটা, মানে চারটা রিয়াকশন। চারটা রিয়াকশন আছে, কিন্তু সমীকরণ আছে মাত্র তিনটা। কোনো সমস্যা নাই, আমরা হয়তোবা একবারে সমাধান করতে পারলাম না, অর্থাৎ আমরা পুরো কেবলের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করলাম এবং সেখান থেকে আমরা সাম্যাবস্থার যে তিনটা শর্ত, মোমেন্ট এফ ওয়াই এবং এফ এক্স, এই তিনটা শর্ত আমরা লিখলাম এবং সেখান থেকে আমরা দুইটার মান সরাসরি বের করতে পারলাম এবং একটা আমরা বের করতে পারলাম না আর কি, এক্স বা এক্স। এখন যেহেতু একটা সাপোর্ট রিয়াকশন বের করা বাকি আছে, এবং যদি আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা মানে আর কি সেকশন নেই, তাহলে সেখানে অটোমেটিক আরো দুইটা আননোন, একটা হচ্ছে টেনসাইল ফোর্স আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে কি মোট তিনটা আননোন, একটা সাপোর্ট রিয়াকশন বের করা বাকি থাকলো, আবার একটা হচ্ছে টেনসাইল ফোর্স আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল। যেহেতু তিনটা আননোন তাহলে অবশ্যই অবশ্যই সেকশন নিতে হবে, কারণ কোনো দুনিয়ার কোনো জয়েন্ট থেকে কিন্তু আমরা তিনটা আননোন বের করতে পারবো না। তিনটা আননোন মানে অবশ্যই সেকশন নিতে হবে। তাহলে আমরা এখানে সেকশন নিলাম, অর্থাৎ বিসি বরাবর আমরা কেটে ফেললাম, এবং কেটে ফেলার পর আমরা বাম পাশের অংশ নিয়ে কাজ করলাম এবং সেখানে আমরা সাম্যাবস্থার যে তিনটা শর্ত, মোমেন্ট এফ এক্স এবং এফ ওয়াই, এই তিনটা ব্যবহার করে আমরা প্রথমে বের করলাম সাপোর্ট রিয়াকশন, এরপর আমরা বের করলাম হচ্ছে টিবিসি, তাই না, বা বিসি সেগমেন্টের টেনসাইল ফোর্স বা টেনশন। এরপরে আমরা জয়েন্ট এ নিয়ে কাজ করলাম এবং সেখান থেকে বের করলাম এবি সেগমেন্টের টেনশন, এবং এরপর জয়েন্ট সি নিয়ে কাজ করলাম। আমরা একই কাজ বারবার করছি, এখানে কঠিন কোনো কিছুই নাই, জাস্ট একটু লেন্দি অঙ্ক। ঠিক আছে, জাস্ট একই কাজ বারবার, নতুন কোনো কিছু এখানে নাই। ওকে, তাহলে সি বিন্দু নিয়ে আমরা কাজ করলাম, এখানে একটা সি লেখা উচিত ছিল, একটা সি হবে। হ্যাঁ, সি বিন্দু নিয়ে কাজ করার পর আমরা পাইলাম হচ্ছে সিডি সেগমেন্টের টেনসাইল ফোর্স 9.4 কিলোনিউটন, এবং অ্যাট লাস্ট আমরা ই জয়েন্ট নিয়ে কাজ করার পর আমরা পাইলাম হচ্ছে ডিই সেগমেন্টের টেনসাইল ফোর্স টিডিই। এবং এই চারটা আমাদেরকে মানে এই চারটা টেনসাইল ফোর্স আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তাহলে এইভাবে আমরা কোনো একটা কেবল যদি আর কি পয়েন্ট লোডে থাকে বা কনসেন্ট্রেটেড লোডে থাকে, তাহলে আমরা এই সিস্টেম বা এই পদ্ধতি অবলম্বন করে আমরা সেই কেবলের যে কোনো সেগমেন্ট বা যে কোনো অংশের টেনসাইল ফোর্স আমরা বের করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো বুঝতে কোনো সমস্যা আছে? বুঝতে সমস্যা নেই স্যার। বলছি স্যার, ইর জায়গায় যদি ডি এর মান বের করা হয় তাও কি আমরা ডি পাবো? অর্থাৎ জয়েন্ট ই এর জায়গায় যদি আমরা জয়েন্ট ডি নিয়ে কাজ করি তাহলে? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, একদম লাস্ট যে আর কি স্টেপ, সেখানে আমরা জয়েন্ট ই নিয়ে কাজ করতেও পারি, আবার যদি আমাদের কি মন চায় যে আমরা জয়েন্ট ডি নিয়ে কাজ করবো, আমরা তাও করতে পারি। ঠিক আছে, কারণ যদি জয়েন্ট ডি নিয়ে কাজ করি তখন দেখেন এই যে টিসিডি এবং টিডিই, এই দুইটার মধ্যে টিসিডি কিন্তু আমরা অলরেডি বের করা হয়ে গেছে আমাদের, আমরা জানি, আবার এই অ্যাঙ্গেলটাও আমরা জানি, তাই না? তখন আমরা খুব সহজে আমরা টিডিই বের করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে,
যে কোনো একটা নিয়ে কাজ করলেই হইলো, শুধুমাত্র খেয়াল রাখবেন যে জয়েন্ট নিয়ে কাজ করবেন সেখানে যেন দুইটার বেশি আননোন না থাকে, সর্বোচ্চ দুইটা আননোন। ওকে স্যার। আচ্ছা, এখন কারো সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আজকের লেকচার আমরা মোটামুটি এখানেই শেষ করছি।